আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাব্রোড স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি কথা বলবো চীনে পড়াশুনো নিয়ে আপনাদের কিছু প্রশ্ন এবং আমার উত্তর। অনেক শিক্ষার্থী আমাকে বিভিন্ন সময় কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক করেন। আমাদের ফেসবুকে প্রায় 2 লক্ষ স্টুডেন্টের একটা কমিউনিটি ফেসবুক গ্রুপ আছে, সেইখানে আপনারা বিভিন্ন সময় পোস্ট করেন। আমাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়ে আপনারা কিন্তু কমেন্ট করেন। আপনাদের এই বিভিন্ন জায়গায় আপনারা যে বিষয়গুলো নিয়ে জানতে চান চীনে পড়াশুনো নিয়ে, এই জানতে চাওয়া বিষয়গুলোকে নিয়ে আমি এক করে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। মোট কথা, চীনে উচ্চশিক্ষা নিয়ে আপনাদের যেই ধরনের প্রশ্নগুলো থাকে, মেজর যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলোকে এক করেছি এবং এক এক করে প্রশ্ন এবং এক এক করে এই রিলেটেড উত্তরগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা যারা চীনে উচ্চশিক্ষা আসবেন বা ভবিষ্যতে চীনে পড়ালেখা করার জন্য আসতে চান, আজকের ভিডিওটি থেকে আপনি একটা বাস্তবধর্মী তথ্য পাবেন এবং এই তথ্যের উপরে ভিত্তি করে আপনি চীনে উচ্চশিক্ষায় আসবেন নাকি আপনি অন্য দেশে যাবেন, এইটা নিয়ে আপনি প্রপার একটা ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, তো মূল ভিডিওতে চলে যাই। চীনে অ্যাডমিশন রিলেটেড কাজ করছি আমরা প্রায় 7 থেকে 8 বছর ধরে। চীনের প্রায় 100-র উপরে ইনস্টিটিউট ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের কোলাবোরেশন আছে, সেগুলোতে প্রায় প্রতি বছর 500+ স্টুডেন্টকে অ্যাডমিশন করাচ্ছি। তো একটা লট অফ এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে। এই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা বাস্তবধর্মী সঠিক তথ্যটা দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা আপনার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিতে পারেন। চীনে পড়ালেখা নিয়ে সবার আগে আপনাদের যে প্রশ্নটা পাই, নাম্বার ওয়ান, সবার আগে যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে, ভাই চীনে পড়ালেখার দাম কেমন? অনেকে শুনেছি চীনে পড়ালেখা করতে গেলে ভালো মান পাওয়া যায় না। আপনারা সেখানে পড়াশোনা করছেন, আপনাদের মতামত কি? দেখেন, এই প্রশ্নটা কিন্তু স্টার্টিংয়ে সবাইকে পান, সবাইকে ফেস করতে হয় এই প্রশ্নটা। নাম্বার ওয়ান হচ্ছে, চীনের এডুকেশন সিস্টেম নিয়ে প্রশ্ন করার আগে আপনি নিজেকে একবার প্রশ্ন করুন তো, আমরা যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমে বড় হয়েছি বা বাংলাদেশের আমাদের যে এডুকেশন সিস্টেম, আমি নিজেও একজন বাংলাদেশি, আমি আমার নিজের দেশের এডুকেশন সিস্টেম, ইনস্টিটিউট বা পড়ালেখার কোয়ালিটি এগুলো কিনা আমি দুর্নাম করছি না, আমি জাস্ট বাস্তবধর্মী তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আপনি একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে সীমাবদ্ধ। আমাদের দেশে নাই কোনো কোয়ালিটি এডুকেশন, নাই রিসার্চ এনভায়রনমেন্ট, নাই সেখানে যথেষ্ট গবেষণাধর্মী পড়ালেখা, প্র্যাকটিক্যাল বেস পড়ালেখা, ইউনিভার্সিটিতে এক ধরনের স্টাডি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, এগুলো কোনো কিচ্ছু নাই। এই ধরনের একটা সিচুয়েশনে থেকে আপনি যদি মানে চিন্তা করেন যে চীনে পড়ালেখার দাম নাই, তাহলে আমি বলবো যে আপনি নির্দিষ্ট একটা কুয়োর মধ্যে বসবাস করছেন। পুরো বিশ্ব যে কত জায়গায় এগিয়ে গেছে, ইভেন তো চীন আমাদের চেয়ে যে কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং আমরা যে তাদের চেয়ে প্রায় 50-60 বছর পিছিয়ে আছি, এই জিনিসগুলো আপনি একটু গুগল করলে বুঝতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে, চীনে যে ইউনিভার্সিটিগুলো আপনাকে স্কলারশিপ ফ্যাসিলিটিস দিচ্ছে, সেগুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং কোন জায়গায় আর বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং কোন জায়গায়, এই দুইটা জিনিস একটু কম্পেয়ার করলে আপনি কিন্তু তথ্যটা পাবেন যে চীনের ইউনিভার্সিটিগুলোর পড়ালেখা ভালো নাকি এখানে সার্টিফিকেটের ভ্যালু আছে না নাই। এখন ধরেন বাংলাদেশের একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং 10,000, চাইনিজ একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং 50 বা 100। এখন এক কথা হচ্ছে, আপনি 12,000 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, সেটার সার্টিফিকেটের দাম বেশি, নাকি এখানে 100 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটি পড়ালেখা করেছেন, এটা সার্টিফিকেটের দাম বেশি? যদিও এই 2025 ইনটেকে এসে সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই বা দাম বলে কোনো শব্দ নাই। আসল জিনিসের দাম হচ্ছে আপনার স্কিল, আপনার ড্যাবিলিটি, এটা হচ্ছে আসল জিনিস। এখন একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কি এমনি এমনি হয়? একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং হয় তার এডুকেশন কোয়ালিটি, রিসার্চ, পাবলিকেশন, স্টাডি এনভায়রনমেন্ট, এখানে কতটুকু স্টুডেন্ট পাস করার পরে জব করতেছে, কত স্টুডেন্ট বেকার থাকতেছে, কত স্টুডেন্ট রিসার্চে অ্যাক্টিভিটিস ফিডব্যাক দিতে পারছে, ক্যাম্পাসের ওভারঅল এনভায়রনমেন্ট, সব কিছু মিলে কিন্তু একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং হয়। চীন বর্তমান সময়ে আমেরিকার পরে এডুকেশন সেক্টরে আমেরিকার পরে চীনের অবস্থান। আপনারা যদি একটু গুগল করেন যে ওয়ার্ল্ডের সেরা 200টা ইউনিভার্সিটি, সেখানে আপনি দেখবেন মিনিমাম চীনের 50 থেকে 60টা ইউনিভার্সিটি আছে। ওয়ার্ল্ডের যদি সেরা 200 ইউনিভার্সিটির তালিকা করেন, চীনেরই পাবেন 50 থেকে 60টা ইউনিভার্সিটি। তো এই যে চীনের যে এই জায়গায় অবস্থান, এই যে অগ্রগতি, আপনি কোন সেক্টর থেকে বলবেন যে চীনের পড়ালেখা খারাপ? আমাকে একটা সেক্টর আপনি ধরায় দেন যে চীনের ইউনিভার্সিটিগুলো এই সেক্টরে খারাপ। আপনি একটা সেক্টর বলে দেন যেটা বাংলাদেশে ভালো এখানে ভালো না, তাহলে আমি আপনার সাথে এগ্রি করব। সো এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আপনার সবসময় পান যে চীনের পড়ালেখা ভালো না। আমি একটা জিনিস আপনাকে বলবো, ভাই আপনারা বাংলাদেশি স্টুডেন্ট, আপনাদের কপাল ভালো বা আমাদের কপাল ভালো, আমরা এখানকার ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখার সুযোগ পাচ্ছি, এত ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পাচ্ছি, এদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা বাংলাদেশে যেগুলো র্যাঙ্কিংয়ে 10,000 12,000 পাবলিক ইউনিভার্সিটি যেগুলো, সেগুলোতে তো পড়ালেখা করার সুযোগ পাই নাই। আর সেই স্টুডেন্টগুলোকে এদের দেশের টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখার সুযোগ দিচ্ছে, আমাদের বরঞ্চ তাদের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত।
ঠিক আছে, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ধাম করে যদি আগামী বছর গিয়ে চাইনিজ ইউনিভার্সিটিগুলো বলে যে আমরা আর বাংলাদেশিরা নিব না, আমাদের অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারছেন? আমাদের কোয়ালিটি এডুকেশনটা আমরা চায়না থেকে পাচ্ছি। ঠিক আছে, এখন সার্টিফিকেটে যেহেতু দাম বলে কোনো জিনিস না, এখন স্কিলটা তো আসল জিনিস। এখন স্কিলটা অর্জন করার ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ডেফিনেটলি একটা বেটার অপরচুনিটি পাবেন। কারণ চাইনিজ ইউনিভার্সিটিগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেস, গবেষণা নির্ভর পড়ালেখা, ক্যাম্পাসের একটা ভালো এনভায়রনমেন্ট। আপনি যদি জাস্ট একটা ইউনিভার্সিটির নাম দিয়ে গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাস্ট ভিডিও দেখেন, আপনি ইউনিভার্সিটির ফ্যান হয়ে যাবেন। একটা ইউনিভার্সিটি কতটা সাজানো গোছানো ইউনিভার্সিটি হইতে পারে, আপনি ইউটিউবে গিয়ে যে কোনো একটা চাইনিজ ইউনিভার্সিটির নাম লিখে ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিডিওটা জাস্ট একটু ইউটিউবে দেখেন, আমি মানে ট্রাস্ট মি আপনি ইউনিভার্সিটির ফ্যান হয়ে যাবেন। সো এই জিনিসগুলো তো আমার কথা হচ্ছে যে আমি স্কিল অর্জন করব কোথায়? আমি যখন এই ফ্যাসিলিটিসগুলো পাবো এবং ওই ফ্যাসিলিটিসগুলোকে ইউজ করতে পারবো, তবে কিন্তু আমি একটা স্কিলফুল একজন স্টুডেন্ট হিসাবে, বা আমি একটা স্কিল, একটা ভালো সিজিপিএ নিয়ে কিন্তু আমি এখান থেকে ব্যাচেলর শেষ করতে পারবো, যেই অপরচুনিটিটা চীনে আছে। এখন কথা হচ্ছে যে আমি যদি চীনে পড়ালেখা করার জন্য আসি এবং এই অপরচুনিটিগুলোকে যদি আমি ব্যবহার করি, এন্ড অফ দ্য ডে কিন্তু আমি একটা ভালো একজন ইঞ্জিনিয়ার বা ভালো একটা স্কিলফুল মানুষ হিসেবে কিন্তু ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হইতে পারবো। ঠিক আছে, এই ফ্যাসিলিটিসটা এখানে আছে। সো যারা এই ব্যাপার নিয়ে নাম্বার ওয়ান ব্যাপার নিয়ে যারা প্রশ্ন বা কনফিউশনে থাকেন যে চীনে পড়ালেখার মান কেমন, আমি আপনাকে বলবো পুরো বিশ্বে আমেরিকার পরে চীনে পড়ালেখার দিক দিয়ে আমেরিকার পরে চীনের অবস্থান। সো আপনি জিনিসটাকে ওইভাবে চিন্তা করতে পারেন যে আমি একটা কোয়ালিটি এডুকেশন এখানে পাচ্ছি, কোয়ালিটি এডুকেশন পাচ্ছি আমি এখানে। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন যে ভাই চীনে তো পার্ট টাইম জব করা যায় কিনা, বা চীনে পার্ট টাইম জব করার কি বিষয়বস্তু। দেখেন, পার্ট টাইম জব একটা ডিফারেন্ট ইস্যু। এখন একটা দেশ তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কীভাবে ট্রিট করছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে নিয়ে তাদের পরিকল্পনা কি, সেটার উপরে নির্ভর করে কিন্তু পার্ট টাইম জব নিয়ে। আমি যদি দুইটা উদাহরণ দিই, দুইটা উদাহরণ হচ্ছে কানাডা এবং চীন, দুইটাকে যদি আমি কম্পেয়ার করি দুটাকে এক জায়গায়, দেখেন কানাডাতে একটা শিক্ষার্থী পার্ট টাইম জব কেন করার সুযোগ দেওয়া হয়? কানাডাতে একজন শিক্ষার্থীর প্রতি মাসে বাসা ভাড়া, থাকা খাওয়া সব কিছু মিলে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়। তার প্রতি বছরের টিউশন ফি বাংলাদেশি টাকায় প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। আমি যদি একটা ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে কম্পেয়ার করি, সেখানে পার ইয়ার টিউশন ফি 20 থেকে 25 লক্ষ টাকা ভালো ইউনিভার্সিটির ক্ষেত্রে। এখন দেখেন সেখানে টিউশন ফি 20 থেকে 25 লক্ষ টাকা, প্রতি মাসে তার বাসা ভাড়া থাকা খাওয়ার খরচ হচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এত টাকা, এই যে এক্সপেন্সিভ খরচ করে একটা স্টুডেন্ট এখানে আসতেছে, পড়ালেখা করতেছে, তো প্রতি মাসে মাসে তার লিভিং কস্ট এই সেগুলো কি বাড়ি থেকে নিবে? তো তাকে তো ডেফিনেটলি এখানে একটা পার্ট টাইম জবের অপরচুনিটি দিতে হবে। দ্যাটস ওয়াই কানাডা গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এই এক্সপেন্সগুলোকে চিন্তা করে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের সুযোগ দিয়েছে। বিকজ অফ এখানে পর্যাপ্ত স্কলারশিপ নাই, এখানে লাইফ লিড করা অনেক বেশি এক্সপেন্সিভ। দ্যাটস ওয়াই স্টুডেন্টরা জব করতেছে এবং জব করার লিগালি পারমিট আছে। দ্যাটস ওয়াই স্টুডেন্টরা সেখানে পার্ট টাইম জব করে। এখন চীনের সাথে যদি আমি কম্পেয়ার করি, চীনে কেন জব করতে দেওয়া হয় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে? দেখেন, চাইনিজ গভর্নমেন্টের একটা পরিকল্পনা আছে। চাইনিজ গভর্নমেন্টের পরিকল্পনা হচ্ছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে টিউশনটা ফ্রি দিচ্ছি, হোস্টেলটা ফ্রি দিচ্ছি, তার প্রতি মাসে মাসে যে খাওয়া খরচ, পকেট খরচটা লাগে, সেটার জন্য কিছু কিছু পলিটেকনিক ইনস্টিটিউট, কিছু কিছু ইউনিভার্সিটি মাসে মাসে উপবৃত্তিও দিচ্ছে। তাহলে একটা স্টুডেন্টকে কেন পার্ট টাইম জব করতে হবে? সে চীনে আসবে, সে ফুল টাইম পড়ালেখা করবে, ফুল টাইম ল্যাবে সময় দিবে, ফুল টাইম রিসার্চে কাজ করবে, ফুল টাইম সে রিসার্চ পেপার পাবলিশ করা নিয়ে কাজ করবে। দ্যাটস ওয়াই আপনাকে এত বেশি স্কলারশিপ দিচ্ছে। এখন ভাই আপনাকে এত বেশি স্কলারশিপ দেওয়ার পরেও যদি আপনি মনে করেন যে আমার তারও পার্ট টাইম জব করতে হবে, আমাকে টাকা ইনকাম করে বাড়ির টাকা বাড়াইতে হবে, এই ধরনের টেন্ডেন্সি হলে তো আপনার চীনে আসার দরকার নাই। তা আপনার ওই ধরনের টেন্ডেন্সি থাকলে আপনি অ্যানাদার কান্ট্রিতে চলে যাবেন, চীনে আসার দরকার নাই। চীন আপনাকে এত বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে যাতে আপনি ফুল টাইম স্টাডি করতে পারেন, যাতে আপনাকে পার্ট টাইম জব করতে না হয়। দ্যাটস ওয়াই এখানে চাইনিজ গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোনো ধরনের জব করার জন্য তারা পারমিট করে না। আমি আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কানাডা কেন স্টুডেন্টদের পার্ট টাইম জব করার পারমিট দেয় আর চাইনিজ গভর্নমেন্ট কেন পার্ট টাইম জব করার পারমিট দেয় না। আশা করি আপনারা ধারণা পেয়েছেন। সো বর্তমান সময়ে চীনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কোনো পার্ট টাইম জব করার কোনো পারমিশন নাই, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে জব করতে পারে না। তবে হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আসে, চীনে পড়ালেখা করে। চীন যেহেতু একটা বাণিজ্যিক দেশ, এখানে ব্যবসা বাণিজ্যের একটা স্বর্গরাজ্য বলতে পারেন। অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা চীনে আসার পর কেউ ফ্রিল্যান্সিং করে, অনেকে দেখা যাচ্ছে যে এখানে যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্যের একটা স্বর্গরাজ্য, অনেকে ব্যবসা বাণিজ্যের সাথেও কিন্তু যুক্ত হয়ে যায়। ঠিক আছে, যেমন ধরেন আমি আমার কথাই বলি, আমি এখানে মাস্টার্সে পড়াশোনা করছি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ বিতে।
আমি এখানে টিউশনটা ফ্রি পাই, হোস্টেলটা ফ্রি পাই, প্রতি মাসে মাসে বাংলাদেশি টাকায় 56,000 টাকা করে আমি উপবৃত্তি পাই। এখন কথা হচ্ছে যে আমি যদি প্রতি মাসে মাসে 56,000 টাকা পাই, আমার প্রতি মাসে 10,000 টাকা হলে হয়ে যায়, খাওয়া খরচ পকেট খরচ মিলে 10,000 টাকা হলে আমার মাস চলে যায়। আমি যে 56,000 টাকা পাই সেখান থেকে 10,000 টাকা গেলেও আমার প্রায় 45-46,000 টাকার মতো কিন্তু আমার সেভ থাকে, প্রতি মাসে জমাইতে পারি আমি টাকাটা। তাহলে এই যে টাকাগুলো জমতেছে, তাহলে আমার জব করার দরকার কি বা? আমার জব করার কি প্রয়োজন আছে? আমি ফুল টাইম আমি ল্যাবে সময় দিচ্ছি, আমি রিসার্চ পেপার পাবলিশ করা নিয়ে কাজ করছি, আমার সুপারভাইজার রয়েছে তার সাথে আমি ল্যাবে বসে বসে কাজ করছি। তো আমি যদি আমি ফুল টাইম যেমন স্টাডিতে সময় দিচ্ছি, তার মানে কি আমি একাডেমিক দিক দিয়ে কিন্তু আমি স্কিলড হয়ে কিন্তু এখান থেকে পাস করে বের হবো। আর আমার যখন এখানে একাডেমিক একটা ভালো স্কিল থাকবে, যেমন আমি আমার কথাই বলি, আমি এখানে মাস্টার্স করছি, আমার একটা ভালো একাডেমিক স্কিল আছে, আমার একটা সিজিপিএ থাকবে, আমি রিসার্চ পেপার পাবলিশ করা নিয়ে কাজ করছি, আমার যদি 4-5টা রিসার্চ পেপার থাকে, আমি এখান থেকে মাস্টার্স শেষ করার পরে যদি পিএইচডি প্রোগ্রামে কানাডা বা আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে যদি মুভ করতে চাই, এই যে আমার একটা ভালো একাডেমিক প্রোফাইল তৈরি হবে, এই প্রোফাইল দিয়ে তো আমি একটা ফুল ফান্ডের স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য কিন্তু আমি এই দেশগুলোতে মুভ করতে পারবো ইজিলি। এখন আমি যদি আমি আমার কথা বলি, আমি যদি এখন কানাডাতে থাকি, মাস্টার্স করি, আমাকে একদিকে জব করতে হবে, ওই জবের টাকা দিয়ে বাসা ভাড়া দিতে হবে, ওই জবের টাকা দিয়ে আমাকে টিউশন ফি ম্যানেজ করতে হবে। তা আমি এই যে সারাদিন আমি পড়ালেখাতে সময় ব্যয় করতেছি, এই সময়টা কিন্তু আমি সারাদিন পড়ালেখায় ব্যয় করতে পারবো না। আমি আমার প্রোফাইল একাডেমিক ক্যারিয়ারটাকে প্রোফাইলটাকে যেভাবে আমি বিল্ড আপ করতে পারবো চায়না থেকে, ওই বিল্ড আপটা আমি কানাডাতে করতে পারবো না। আমি এখানে রিসার্চে ল্যাবে যে সময়টা দিচ্ছি ওই সময়টা আমি কানাডা দিতে পারবো না, কারণ কানাডাতে যদি আমি এখানে থাকতাম মাস্টার্স করতাম, তাহলে ওইখানে আমাকে পার্ট টাইম জব করে আমার সব কিছু উপার্জন করা লাগতো। তো আমাকে কিন্তু ওইখানে একটা নির্দিষ্ট সময় ব্যয় করা লাগতো। আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি পার্ট টাইম জবের বিষয়টা নিয়ে। এখন আর একটা প্রশ্ন, 3 নাম্বার যে প্রশ্ন, যে ভাই যে স্কলারশিপগুলো দেওয়া হয়, এই স্কলারশিপগুলো একবার দেওয়া হয়? মানে অনেকেই এই ব্যাপার নিয়ে প্রশ্ন করেন আমাদেরকে, যে স্কলারশিপ ফ্যাসিলিটিসটা দেওয়া হয়, বা আপনি আদনান ভাই আপনি যে স্কলারশিপটা পড়ছেন, এই স্কলারশিপ কি আপনাকে প্রথমে খালি 1 বছরের জন্য দিয়েছে, নাকি আপনি যতদিন আপনার কোর্স আছে ততদিন পর্যন্ত পাবেন? ঠিক আছে। সো এখন আমি এখানে মাস্টার্সে পড়ালেখা করছি, আমার কোর্স হলো 3 বছরের, আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমি মাস্টার্সের সেকেন্ড ইয়ারে আছে, আমার কোর্সের ডিউরেশনটা হলো 3 বছর। চায়নাতে আপনার অনেকে জানেন মাস্টার্স হলো 3 বছরের কোর্স। এখন ধরেন আমাকে যে স্কলারশিপ ফ্যাসিলিটিসটা তারা দিয়েছে, আমার স্কলারশিপটা কিন্তু 3 বছরের জন্যই। আমি এখানে গভর্নমেন্ট স্কলারশিপে পড়ি, আমার স্কলারশিপটা 3 বছরের জন্যই, কিন্তু আমাকে তো একবারে 3 বছরের জন্য দিবে না। এখন ধরেন আমি গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এখানে আসছি, আমি টিউশন হোস্টেল ফি মান্থলি 56,000 টাকা উপবৃত্তি পাচ্ছি, কিন্তু আমি ফার্স্ট ইয়ারে তো আমার 2টা সেমিস্টার, আমি প্রত্যেক সেমিস্টারে মনে করেন 4টা-5টা করে সাবজেক্টে ফেল করলাম, তা আমাকে কি দেখে সেকেন্ড সেমিস্টারে স্কলারশিপ দিবে? তো এই জিনিসগুলোর কারণে স্কলারশিপের ফ্যাসিলিটিসটা আমার 3 বছরের জন্যই আছে, কিন্তু এখানে ন্যূনতম একটা কন্ডিশন আছে। শুধু চীন না, ওয়ার্ল্ডের আপনারাকে যেই দেশই স্কলারশিপ ফ্যাসিলিটিস দিক, সেটা আমেরিকা হোক, ইউরোপ হোক, চীন হোক, যেই দেশই আপনাকে স্কলারশিপ ফ্যাসিলিটিস দিক, যেই ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ ফ্যাসিলিটিস দিক, আপনার স্কলারশিপের একটা ন্যূনতম কন্ডিশন থাকবেই। আনকন্ডিশনাল বলে কোনো স্কলারশিপ ওয়ার্ল্ডের কেউ আপনাকে দিবে না। স্কলারশিপ শব্দের অর্থ কি? স্কলারশিপ শব্দের অর্থ হচ্ছে উপবৃত্তি, যেইটা কারা পাবে? বিলিয়ন স্টুডেন্টরা পাবে, যারা রেলি স্টুডেন্ট তারা পাবে। এখন আপনি ভাই লেখাপড়া করেন না, একটা করে সেমিস্টারে 3টা করে 4টা করে সাবজেক্টে ফেল করতেছেন, তো আপনি স্কলারশিপের এক্সপেকটেশন রাখেন কি করে? আপনার জন্য তো স্কলারশিপ না, আপনি ফেল করতেছেন, লেখাপড়া করেন না, আপনি টাকা দিয়ে পড়বেন। যে পাস করতেছে, যে স্কলারশিপের কন্ডিশন মেনটেন করতেছে, যে ডিসিপ্লিন মেনটেন করে ইউনিভার্সিটির, যে রেগুলার পাস করতেছে, সে সে তার স্কলারশিপ এনজয় করবে। যে স্কলারশিপ নিয়ে সে শুরুতে পড়ালেখা করতে আসছে, সেই স্কলারশিপ না সে এখানে যতদিন তার কোর্স ততদিন সে এখানে পড়াশোনা করবে। যেমন আমার হচ্ছে স্কলারশিপের কন্ডিশন হচ্ছে আমাকে প্রতি সাবজেক্টে জাস্ট পাস করতে হবে এবং ইয়ারলি একটা করে রিসার্চ পেপার পাবলিশ করতে হবে। আমার মাস্টার্স প্রোগ্রামে আমি এখানে হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করি, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। তা আমার কন্ডিশন হচ্ছে আমাকে পাস করতে হবে এবং প্রতি ইয়ারে একটা করে রিসার্চ পেপার আমাকে পাবলিশ করতে হবে, এইটা আমার কন্ডিশন। আমি যদি এইটা কন্ডিশন যদি মেনটেন করতে পারি, তাহলে আমি যে স্কলারশিপটা পাই এখানে, টিউশনটা ফ্রি, হোস্টেলটা ফ্রি, প্রতি মাসে মাসে 56,000 টাকা উপবৃত্তি, এইটা আমি একদম আমার কোর্স 3 বছর, 3 বছরই আমি পাবো। ঠিক আছে, 3 বছরই আমি এই স্কলারশিপটা আমি এনজয় করতে পারবো। এখন আপনারা যারা কনফিউশনে থাকেন যে ভাই আমি স্কলারশিপের কন্ডিশনটা, আশা করি ক্লিয়ার হতে পারছেন যে এখন এই স্কলারশিপটা কত দিনের জন্য দেওয়া হয়। এখন এই কন্ডিশনটা কিন্তু সব ইউনিভার্সিটির ক্ষেত্রে সমান না, সব ইউনিভার্সিটির ক্ষেত্রে একই রকম না। কোনো ইউনিভার্সিটি আছে যার কন্ডিশনটা একটু কঠিন, কোনো ইউনিভার্সিটি আছে যার কন্ডিশনটা একটু সহজ।
এমন এমন ইউনিভার্সিটি আছে যেগুলোতে খালি পাস করলেই 4 বছর স্কলারশিপ ধরে রাখা যায় বা 3 বছর স্কলারশিপ ধরে রাখা যায়। তা আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ধরেন 70% মার্কস তুলতে হয়, কোনোটা আছে 80% মার্কস তুলতে হয়। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে ধরেন আপনাকে একটা স্কলারশিপ প্রোভাইড করলো, আপনার ব্যাচে 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে আপনাকে রুল নম্বর 10-এর মধ্যে থাকতে হবে বা রুল নম্বর 20-এর মধ্যে থাকতে হবে। এই রকম কন্ডিশনেরও কিন্তু কিছু ইউনিভার্সিটি আছে। এখন আপনি কি করবেন? আপনার জায়গা থেকে আপনি এখানে ডিপ্লোমাতে আসেন, ব্যাচেলরে আসেন, মাস্টার্সে আসেন বা পিএইচডিতে আসেন, আপনি যে স্কলারশিপে আসতে চাচ্ছেন আপনি দেখবেন যে কোন কোন ইউনিভার্সিটি আপনাকে ওই স্কলারশিপ ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে। ধরেন একটা কথার কথা, আপনি এখানে ব্যাচেলর করতে আসবেন, ব্যাচেলর প্রোগ্রামে ধরেন 50টা ইউনিভার্সিটি আছে যারা আপনাকে একটা ভালো স্কলারশিপ প্রোভাইড করে। আপনি 50টা ইউনিভার্সিটি শর্টলিস্ট করেছেন। এই 50টা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত স্কলারশিপের কন্ডিশন কেমন, এই কন্ডিশনগুলো নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করার পরে আপনার কাছে যেই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের কন্ডিশন সহজ মনে হবে আপনি সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন, সেই ইউনিভার্সিটিগুলোতে পড়তে আসবেন। কারণ এখানে ভাই এক একজনের একাডেমিক অ্যাবিলিটি এক এক রকম, কেউ ভালো পড়াশোনা করে, কেউ তো ভালো পড়াশোনা করে না, কেউ হয়তো অনেক বেশি হার্ডওয়ার্ক করে, কেউ হার্ডওয়ার্ক করে না। এখন ধরেন আপনি কেমন মানের স্টুডেন্ট সেটা ডেফিনেটলি আমার চেয়ে আপনি ভালো বুঝেন। অ্যান্ড আপনার যেরকম অ্যাবিলিটি, আপনার যেরকম একাডেমিক অ্যাবিলিটি, সেই একাডেমিক অ্যাবিলিটিটাকে জাজমেন্ট করে সেই অনুযায়ী আপনি ইউনিভার্সিটি চুজ করবেন। যে ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপের কন্ডিশন সহজ সেগুলো চুজ করবেন, অথবা যে ইউনিভার্সিটিগুলো মনে করলেন যে এই ইউনিভার্সিটিতে কন্ডিশন একটু কঠিন, বাট আমি যেই মানের স্টুডেন্ট আমি এই কন্ডিশনটাকে ইজিলি আমি ওভারকাম করতে পারবো, তাহলে আপনি ওই ধরনের স্কলারশিপে চলে আসবেন। ঠিক আছে, এটা আপনি চুজ করবেন কন্ডিশনগুলোকে জেনে বুঝে। আর যদি মনে করেন বা এই কন্ডিশন ব্যাপারগুলো নিয়ে আপনার একটু পরামর্শ চাই, এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক করলে আমি আপনাকে সহযোগিতা করব। 4 নাম্বার প্রশ্ন যেটা পাই সেটা হচ্ছে, ভাই চীনে একজন শিক্ষার্থীর প্রতি মাসে খরচ কত? ঠিক আছে, এখানে বাংলাদেশি শিক্ষার্থী যারা পড়াশোনা করে, কেউ ব্যাচেলারে আসছে, কেউ ডিপ্লোমাতে আসছে, কেউ মাস্টার্সে আসছে, কেউ পিএইচডিতে আসছে, এক একজন কিন্তু এক এক প্রোগ্রামে পড়াশোনা করে, এক একজন এক এক ফ্যামিলি থেকে আসছে। কারো এখানে চীনে আমি যদি স্ট্যান্ডার্ড হিসাবে চিন্তা করি, আমি এখানে কিন্তু আমি যদি ওভারঅল না বলি তাহলে কিন্তু হবে না। কারণ কিছু ফ্যামিলি থেকে স্টুডেন্ট আছে যাদের মাসে 1 লাখ টাকাতেও হয় না, আবার কিছু স্টুডেন্ট আছে যাদের মাসে 6,000 টাকাতেও হয়ে যায়। এখানে ডিপেন্ড করে লাইফস্টাইলের উপরে, আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন, আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার পরিবারের অর্থনৈতিক সক্ষমতা কেমন, এগুলো অনেক কিছু বিষয়গুলোকে জাজমেন্ট করে কিন্তু এগুলোকে অ্যানালাইসিস করতে হয়। তবে আমি যদি স্ট্যান্ডার্ডটা ধরি, বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো এখানে পড়ালেখা করতে আসে, যদি আমি একটা স্ট্যান্ডার্ড খরচ ধরি, প্রতি মাসে 8,000 টাকা থেকে 10,000 টাকা যদি একটা শিক্ষার্থী বাজেট রাখে, 8,000 টাকা থেকে 10,000 টাকা এর মধ্যে যদি একটা বাজেট রাখে, ওই শিক্ষার্থীর এখানের প্রতি মাসের খাওয়া খরচ, পকেট খরচ খুব অনায়াসেই হয়ে যাবে। কারণ চীনে খাবার দাবার বা যেখানে শাক সবজি মাছ মাংস যেগুলো জিনিসপত্র আছে, এগুলো ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মতো সিমিলার, প্রায় একই রকমেরই দাম। যার কারণে এখানে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারছেন। এখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা লাইফ আপনি লিড করতে পারবেন মাত্র 8 থেকে 10,000 টাকা প্রতি মাসে খাওয়া খরচ পকেট খরচ ব্যয় করে, কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ এখানে আপনি লিড করতে পারবেন। ঠিক আছে, এইটা গেল খাওয়া খরচের ব্যাপার, আপনারা ক্লিয়ার পাইছেন। 5 নম্বরে যে প্রশ্নটা আমি পাই, অনেক স্টুডেন্ট ভাই আমি চীন থেকে পাস করার পরে আমার ক্যারিয়ার কি, বা চীন থেকে পাস করার পর অন্য দেশে যেতে পারবো কিনা। যারা চীনে পড়ালেখা করতে আসছেন, আমি অনেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি যে চীন হচ্ছে আপনার একটা সিঁড়ি হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। সিঁড়িটা কিভাবে ব্যবহার করবেন? ধরেন আপনি আমেরিকাতে যেতে চেয়েছেন, কিন্তু আমেরিকাতে ব্যাচেলর প্রোগ্রামে কিন্তু আপনারা জানেন পর্যাপ্ত স্কলারশিপ দেয় না। অথবা আপনি কানাডাতে যেতে চাচ্ছেন, সেখানে হয়তো আপনি পর্যাপ্ত স্কলারশিপ দিচ্ছেন না, আপনার বাজেটের কারণে ওই দেশে যেতে পারছেন না। তাহলে আপনি কি করতে পারেন? আপনি একটা ভালো একটা স্কলারশিপ, ভালো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে প্রথমে আপনি চীনে চলে আসলেন, এসে এখানে ব্যাচেলর প্রোগ্রামটা শেষ করলেন। ব্যাচেলর প্রোগ্রামটা শেষ করার পরে আপনি একটা ভালো স্কলারশিপ ফান্ড নিয়ে, ইভেন তো ফুল ফান্ডেড একটা স্কলারশিপ নিয়ে আপনি মাস্টার্স পিএইচডি করার জন্য ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা যেইখানে মন চায় আপনি কিন্তু মুভ অন করতে পারবেন। আপনাকে বাংলাদেশেও যেতে হবে না, আপনি চীন থেকে কিন্তু ওই দেশে চলে যেতে পারবেন। ঠিক আছে, এইখান থেকে ওই ধরনের ফ্যাসিলিটিস আছে যে আপনি চীনটাকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করলেন, এখান থেকে আপনার পড়ালেখা শেষ করার পরে কিন্তু আপনি একটা ভালো স্কলারশিপ ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু অ্যানাদার কান্ট্রিতে কিন্তু আপনি মুভ করে চলে যেতে পারবেন। পরের ব্যাপার হচ্ছে যে আপনি যদি মনে করেন আমি চীনে আসছি, এখানে আমি চাকরি করতে চাই, আপনি কিন্তু চীনে জবও করতে পারবেন। বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী যারা চীন থেকে গ্র্যাজুয়েশন শেষ করছে, তারা চাইনিজ কোম্পানিগুলোতে এখন জব করতেছে, চায়নাতেই জব করতেছে তারা। কারণ চায়না বর্তমান সময়ে চীন কিন্তু
বিদেশি শিক্ষার্থীদের ধীরে ধীরে তাদের জব মার্কেটগুলোকে উন্মুক্ত করে দিচ্ছে। কারণ এদের কিন্তু নাগরিক আপনারা জানেন প্রায় 150 কোটি চাইনিজ, এদেরই কিন্তু নাগরিক। এখন একবারে যদি ঢালাওভাবে যদি বিদেশিদের জন্য তারা জব মার্কেট ওপেন করে দেয়, তাহলে কিন্তু এই এদের যে সিস্টেম, এদের যে কাঠামো, এই কাঠামোটাতে দেখা যাচ্ছে যে কলাপস করবে। দ্যাটস ওয়াই তারা বিদেশি স্টুডেন্ট যারা এখানে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট হচ্ছে তাদের জন্য তারা এখানে জবের ফ্যাসিলিটিস রাখছে, তারাও এখানে জব করতে পারবে। বাট সেটা একবারে ধীরে ধীরে জিনিসগুলোকে ওপেন হচ্ছে, আপনাকে ব্যাপারগুলো নিয়ে খুঁজতে হবে। বহু বাংলাদেশি শিক্ষার্থীর সাথে আমার পরিচয় আছে যারা চীন থেকে গ্র্যাজুয়েশন করে শ্যানজেনে, জেজিয়াংয়ে, গুয়াংজুতে, সাংহাইয়ে অনেকে জব করতেছে। ঠিক আছে, তো এখানে যদি আপনার অ্যাবিলিটি থাকে, আপনার স্কিল থাকে, আপনি যদি চাইনিজ ভাষা পারেন, আপনি চীন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখানেও জব করতে পারবেন, সেই সুযোগ কিন্তু আছে। আবার আপনি যদি মনে করেন আমি এখান থেকে পড়ালেখা শেষ করার পরে এখানে আরও উচ্চতর পড়াশুনো করতে চাই, পিএইচডি করতে চাই, আপনারা অনেকে জানেন চীনে কিন্তু ভবিষ্যতে টিচিং প্রফেশনের কিন্তু একটা ভালো সুযোগ সম্ভাবনা আছে। চায়নাতে কিন্তু অসংখ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কিন্তু এখানে আছে, বিভিন্ন পলিটেকনিক, ইউনিভার্সিটি, প্রচুর ইনস্টিটিউট কিন্তু এখানে আছে। এখন এই যে ইনস্টিটিউটগুলো আছে এগুলোতে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি যেটা আছে, ফ্যাকাল্টিগুলোতে লেকচার দেয় কারা? হয়তো চাইনিজরা যারা ইংরেজি পারে তারাই লেকচার দেয়, অথবা তারা বিভিন্ন দেশ থেকে ফরেন টিচারদেরকে হায়ার করে নিয়ে এসে কিন্তু তারা ক্লাস করায়। চায়নাতে কিন্তু অনেক ইউনিভার্সিটি আমি দেখেছি যেখানে বাংলাদেশি প্রফেসররা কিন্তু লেকচার দেয়, বাংলাদেশি প্রফেসররা কিন্তু ক্লাস করে, শিক্ষার্থীদেরকে পড়ায়। তো চীনেও কিন্তু যারা একটু ক্যারিয়ারটাকে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে চায় তাদের জন্য কিন্তু ইন ফিউচারে কিন্তু চীনেও একটা সুযোগ সম্ভাবনা আছে, চীনেও কিন্তু তাদের জন্য একটা সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো এই যে জিনিসগুলো, এইটা কিন্তু আপনাকে ভালো পড়াশোনা করতে হবে, ভালো করে আপনার ব্যাচেলর শেষ করতে হবে, ভালো সিজিপি নিয়ে, ভালো স্কিল নিয়ে, ভালোভাবে মাস্টার শেষ করতে হবে, ভালোভাবে পিএইচডি শেষ করতে হবে। তারপরে কিন্তু চাইলে কিন্তু আপনি চীনেও বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে বা লেকচারার হিসাবে আপনি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে জব করতে পারবেন। আমি চায়নাতে বহু ইউনিভার্সিটি দেখেছি যে বাংলাদেশি প্রফেসররা কিন্তু তারা জব করতেছে। এই সেক্টরে কিন্তু আপনিও আসতে পারেন, এটাও ইন ফিউচারে চায়নার কিন্তু একটা ভ্যালুয়েবল একটা সেক্টর তৈরি হতে যাচ্ছে। তো আশা করি বোঝাতে পারছি যে চীনে পড়ালেখা করার পর আপনার ফিউচার কি। চীনে পড়ালেখা শেষ করার পরে আপনি চাইলে এখানে জব করতে পারবেন, চাইলে অ্যানাদার কান্ট্রিতে মুভ করতে পারবেন, চাইলে এখানে আরও উচ্চতর পড়াশোনা করতে পারবেন, চাইলে বাংলাদেশে ব্যাক করে গিয়েও জব করতে পারবেন। আপনারা অনেকে জানেন বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ চাইনিজ কোম্পানি বাংলাদেশে কাজ করছে। তো আপনি যদি মনে করেন আমি বাংলাদেশে ব্যাক করে জব করতে চাই, বাংলাদেশে অনেক চাইনিজ কোম্পানি আছে, দেশে ব্যাক করে কিন্তু আপনি জব করতে পারবেন, সেই সুযোগও কিন্তু আছে। ঠিক আছে, সো এখানে পড়ালেখা, চীনে পড়ালেখা করতে আসলে এখানে ফিউচার আছে, বাংলা কথা যদি বলি এখানে ফিউচার আছে, আপনি চাইলে এখানে অনায়াসে চলে আসতে পারেন নির্দ্বিধায়। পরের ব্যাপার হচ্ছে একটা জিনিস, চীনে ভাই কয়টা ইনটেক আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রশ্নগুলো, মেজর প্রশ্নগুলো নিয়েই কথা বলছি। চীনে ভাই কয়টা ইনটেক আছে আমরা প্রশ্ন করে না। চীনে আপনারা অনেকে জানেন চীনে কিন্তু ইনটেক আছে দুইটা, একটা হচ্ছে মার্চ ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। কিন্তু চীনের মেজর ইনটেকটা কিন্তু সেপ্টেম্বর ইনটেক। চীনে ধরেন 100টা যদি ইউনিভার্সিটি থাকে, আমি উদাহরণ হিসেবে বলি যে ধরেন চীনে 100টা ইউনিভার্সিটি আছে, 100টা যদি ইউনিভার্সিটি থাকে আপনি ধরে নেবেন 100টা ইউনিভার্সিটি সেপ্টেম্বর ইনটেকে কোর্স অফার করে, মানে সেপ্টেম্বর ইনটেকে কোর্স অফার করে, কারণ ওদের মেজর ইনটেকটা হলো সেপ্টেম্বর ইনটেক। আর মার্চ ইনটেক যেটা, ধরেন 100টার ভিতরে হয়তো 5টা বা 10টা ইউনিভার্সিটি আছে যারা মার্চ ইনটেকে কিছু স্টুডেন্ট নিয়ে থাকে। তার মানে মার্চ ইনটেকটা হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ করা যায়, মেজর করা যায়, হাতে গোনা দু একটা ইউনিভার্সিটি থাকে বা দু একটা ইনস্টিটিউট থাকে যারা মার্চ ইনটেকেও কিন্তু স্টুডেন্টের অ্যাডমিশন নেয়। তো মার্চ ইনটেকেও চীনে আসা যাবে, সেপ্টেম্বর ইনটেকেও আসা যাবে। তো মার্চ ইনটেকে যদি কোনো শিক্ষার্থী চীনে আসে, ওই শিক্ষার্থীকে আবেদন করতে হবে অক্টোবর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ, এই সময়ের ভিতরে তাকে মার্চ ইনটেকের জন্য আবেদন করতে হবে। আর কোনো শিক্ষার্থী যদি সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করে তাহলে ওই শিক্ষার্থীকে মোটামুটি নভেম্বর মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 30 তারিখ এই সময়ের ভিতরে তাকে আবেদন করতে হবে। তার মানে আমি যদি শর্টকাটে বলি যে মার্চ ইনটেকে যদি কেউ চীনে আসতে চায় তাকে অক্টোবরের 30 তারিখ থেকে ডিসেম্বরের 30 তারিখ এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কেউ যদি সেপ্টেম্বর ইনটেকে চীনে আসতে চায় তাহলে তাকে নভেম্বরের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 30 তারিখ এই সময়ের ভিতরে তাকে আবেদন করতে হবে। ঠিক আছে, 2 নম্বর। পরে 6 নম্বর প্রশ্ন যে ভাই চাইনিজ ইউনিভার্সিটি ইনস্টিটিউটগুলোর রিভিউ বা পিডিএফ বা ইনস্টিটিউট ডিটেলসগুলো আমরা কোথা থেকে খুঁজে বের করব, এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। কারণ কি, একটা চীনে পড়ালেখা করতে আসছেন, আপনি ব্যাচেলারে আসেন, ডিপ্লোমা আসেন, মাস্টার্স আসেন, পিএইচডি আসেন, সবার আগে তো আপনি খুঁজবেন কোন কোন ইউনিভার্সিটি আমার জন্য অ্যাভেলেবল আছে, আমার প্রোফাইলের জন্য অ্যাভেলেবল আছে, সেই ইউনিভার্সিটিগুলোকে তো খুঁজে বের করতে হবে। তো এখন
চায়না আপনারা অনেকে জানেন, চায়নারা কিন্তু তারা গ্লোবাল ব্রাউজারগুলো কিন্তু ইউজ করে না। এখানে এরা হচ্ছে গভর্নমেন্ট থেকে, মানে এদের তো ইউনিভার্সিটি যে ওয়েবসাইটগুলো এগুলো সব বাইদুতে কিন্তু এগুলো ওয়েবসাইটগুলো তারা আপডেট রাখে। এদের কিন্তু ইউটিউব বলেন, গুগল বলেন, ফেসবুক বলেন, এগুলোতে কিন্তু এরা সবসময় মানে অ্যাক্টিভ না, বিকজ অফ এই জায়গাগুলো চায়নাতে কিন্তু ব্যান করা। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা ভিপিএন ইউজ করে এগুলো ব্যবহার করি, চাইনিজটা কিন্তু এগুলোতে অফিসিয়ালি এগুলো কিন্তু ইউজ করে না। তো এখন কথা হচ্ছে যে আপনি এই ডিটেলসগুলো পাবেন কোথায়, যে আপনার জন্য কোন পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ডিটেলস তালিকা, কেমন স্কলারশিপ দিচ্ছে, কী কী কাগজপত্র লাগবে, কখন অ্যাপ্লাই করতে হবে, আবেদন করার যোগ্যতা কী, এই যে ডিটেলস ইনফরমেশনগুলো একটা ইনস্টিটিউটের আপনি কোথায় পাবেন, বা একটা ইউনিভার্সিটির এরকম ডিটেলস ইনফরমেশনটা আপনি কোথায় পাবেন, ইউনিভার্সিটির তালিকাই বা কোথায় পাবেন। এখন কথা হচ্ছে যে আমরা প্রায় 1 বছর ধরে খেটে খুঁটে আপনাদের জন্য আমরা এই রিভিউ পিডিএফ তৈরি করেছি। 25 ইনটেকের রিভিউ পিডিএফটা অলমোস্ট আমার হয়ে গেছে। সো আপনারা যারা রিভিউ পিডিএফটা দরকার আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে এটা প্রোভাইড করব। ধরেন আপনি চীনে ব্যাচেলর প্রোগ্রামে আসবেন, কেউ কম্পিউটার সায়েন্সে আসবেন, কেউ সিভিলে আসবে, কেউ ইলেকট্রিক্যাল, কেউ মেকানিক্যাল, কেউ ইন্টারন্যাশনাল ট্রেড, কেউ বিবিএ, এক একজন এক এক ডিপার্টমেন্টে পড়তে আসবে। এখানে আমি ধরলাম আপনি ব্যাচেলর প্রোগ্রামে সিএসসিতে পড়তে আসবেন। এখন আপনি ব্যাচেলরে সিএসসিতে পড়তে আসবেন, তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আপনার একাডেমিক রেজাল্ট বলবেন, আমি আপনাকে সিএসসির একটা পিডিএফ তৈরি করছি, অলমোস্ট শেষের দিকে ওই পিডিএফটা আপনাকে দিয়ে দিব। চীনে ব্যাচেলর করার জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কতগুলো ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির ডিটেলস সহকারে আমি তৈরি করেছি। প্রত্যেকটা ইউনিভার্সিটির ডিটেলস সহকারে আমি দেওয়া আছে। ইউনিভার্সিটিগুলোতে কেমন স্কলারশিপ ফ্যাসিলিটিস দিবে, স্কলারশিপের কন্ডিশন কি, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কেমন, কখন আবেদন করতে হবে, আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে, এ টু জেড ইনফরমেশন নিয়ে কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু আমার পিডিএফ তৈরি করা আছে। ঠিক আছে? তো 50টা 60টা 70 80 যত ইউনিভার্সিটি আছে কম্পিউটার সায়েন্সে সব ইউনিভার্সিটি কিন্তু রিভিউ পিডিএফে আছে। এরকমভাবে আপনি পলিটেকনিকে যদি অ্যাডমিশন নিতে চান, পলিটেকনিক ইনস্টিটিউট রিভিউ পিডিএফ তৈরি করা আছে। আপনি ব্যাচেলারে আসবেন, ব্যাচেলারের রিভিউ পিডিএফ তৈরি করা আছে। আপনি মাস্টার্স পিএইচডিতে আসবেন, মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের কিন্তু রিভিউ পিডিএফ তৈরি করা আছে। সো আপনি যেই ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01717040873। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে নক করলে আমি আপনাকে পিডিএফটা প্রোভাইড করব। এই পিডিএফটা নিয়ে আপনি অ্যানালাইসিস করে পরবর্তী স্টেপ নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বা ওই পিডিএফ থেকে কিন্তু আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন যে কোন ইউনিভার্সিটিগুলো আমার ভালো লাগলো বা কোন ইউনিভার্সিটিগুলো আপনি আসতে চাচ্ছেন। ইউনিভার্সিটি এটা শর্ট লিস্ট আপনি তৈরি করতে পারবেন, এবং যে ইউনিভার্সিটিগুলো আপনার ভালো লাগবে আপনি ওই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করে এখানে কিন্তু চলে আসতে পারবেন। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারছি। এখন আসেন আরেক প্রশ্ন, ভাই চীনে যাওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। কী কী কাগজপত্র লাগবে এবং কী কী খরচ লাগবে আমি যদি আপনাদেরকে একটা স্ক্রিনে নিয়ে যাই, আমি একটু এক্সপ্লেনেশন করি আপনাদেরকে। আপনারা দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে একটা পোস্টার দিয়ে দিয়েছি, একটা সুন্দর একটা ডিটেলস করে দিয়ে দিয়েছে আপনাদের জন্য। আপনি এখানে পলিটেকনিক অ্যাপ্লাই করেন, ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেন, বা যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন, ডকুমেন্টস কী কী লাগবে ডিটেলসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? ডকুমেন্টস লিস্ট বলেন, কস্ট লিস্ট বলেন, আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ টু জেড ইনফরমেশনগুলো আপনার দেওয়া আছে। এইটা ধরে ধরে কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া আছে, এটা যদি আপনার স্ক্রিনে বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি ডকুমেন্টস লিস্ট, কস্ট লিস্ট আপনাকে প্রোভাইড করে আমি দিয়ে দিব। সেই ডকুমেন্টস লিস্ট এবং কস্ট লিস্ট দেখে দেখে কিন্তু আপনি আপনার মতো একটা ধারণা পাবেন যে আমার চীনে যাওয়ার জন্য আমি ডিপ্লোমাতে যাব, আমার কী কী কাগজপত্র লাগবে, আমি ব্যাচেলারে যাব, আমার কী কী কাগজপত্র লাগবে, আমি মাস্টার্স পিএইচডিতে যাব, আমার কী কী কাগজপত্র, সেটার তালিকা পাবেন। এবং আপনি এখানে পলিটেকনিক পড়তে আসছেন, আপনার জন্য চীনে কী কী স্কলারশিপ ফ্যাসিলিটিস আছে সেটার তথ্য পাবেন। আপনি এখানে ব্যাচেলর প্রোগ্রামে আসতে চাচ্ছেন, সেটার জন্য কীরকম স্কলারশিপ ফ্যাসিলিটিস আছে সেটার তথ্য পাবেন। আপনি এখানে মাস্টার্স করতে আসছেন, মাস্টার্সে আপনার জন্য কেমন স্কলারশিপ ফ্যাসিলিটিস আছে সেই ইনফরমেশনটাও কিন্তু পোস্টারে পাবেন। ডিপ্লোমার একটা পোস্টার, ব্যাচেলরের একটা পোস্টার, মাস্টার্স পিএইচডির একটা পোস্টার, 3টা প্রোগ্রামের জন্য আমি 3টা পোস্টার আলাদা করেছি। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে পোস্টারটা দিয়ে দিব, এই পোস্টারে আপনি এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবেন। পাশাপাশি আপনি ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার যেই প্রোগ্রামে চীনে আসতে চান, বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত একজন শিক্ষার্থীর কী কী প্রসেসিং করতে হয়, কোন প্রসেসিং কত টাকা খরচ হয়, এ টু জেড প্রসেসিং কস্ট
লিস্টটাও আপনি কিন্তু ওই পোস্টারের ভিতরে পেয়ে যাবেন। ওই পোস্টারের তালিকা করে আমি দিয়েছি। ভিসা করবেন, ভিসা করতে কত টাকা তালিকায় দেওয়া আছে, মেডিকেল করতে কত টাকা দেওয়া আছে, এয়ার টিকিটে কত টাকা দেওয়া আছে, বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত কোন প্রসেসে কত টাকা খরচ হয়, প্লাস টোটাল আপনার কত টাকা বাজেট লাগবে সেই জিনিসটাও কিন্তু ওখানে দেওয়া আছে। আশা করি কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারছি। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করলে কিন্তু আমি আপনাকে এটা প্রোভাইড করে দিয়ে দিব। আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন। পরের ব্যাপার আসেন যে কিভাবে আবেদন করতে হয়। অনেক শিক্ষার্থী আছেন যারা মনে করেন যে চীনে কীভাবে আবেদন করতে হয়, ব্যাপারগুলো নিয়ে একটা কনফিউশনে থাকে। দেখেন, চীনের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অন্যান্য দেশের মতো কিন্তু এত বেশি ওপেন ফরওয়ার্ড না। আপনি আমেরিকাতে যাবেন, ইউনিভার্সিটির পোর্টালে গেলেন, ধাম করে অ্যাপ্লাই করে দিলেন, হয়ে গেল। ইউনিভার্সিটিগুলো ইউজ টু আসলে স্টুডেন্টকে 1 বাই 1 অ্যাপ্লিকেশনগুলো নিয়ে। বা চায়নার 70% ইউনিভার্সিটিগুলো আছে যারা এজেন্ট নির্ভর, ইউনিভার্সিটিগুলো এজেন্ট থ্রোতেই তারা বেশিরভাগ ফাইলগুলো নিয়ে থাকে। তারা এখন পর্যন্ত মানে এখন ওপেন মাইন্ডেড না, ইউনিভার্সিটিগুলো ওপেন ফরওয়ার্ড এখনও হইতে পারেনি চাইনিজ ইনস্টিটিউট ইউনিভার্সিটিগুলো। যার কারণে এখনও 70% ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিগুলো আছে যারাও এজেন্টের কাছ থেকে মূলত ফাইল কালেক্ট করে থাকে। আর 30% ইউনিভার্সিটি ইনস্টিটিউট আছে যারা মূলত এজেন্ট থেকেও ফাইল নেয়, বা তারা অনলাইন অ্যাপ্লিকেশনে যদি স্টুডেন্টরা নিজে নিজে অ্যাপ্লিকেশন করে সেই ফাইলগুলো কিন্তু তারা কালেক্ট করে থাকে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই ইনস্টিটিউট চীনের অ্যাপ্লিকেশন প্রসিডিউর বা পুরো প্রসেসটা নিয়ে যারা নিজে নিজে আপনি অ্যাপ্লিকেশন করে আসতে চান তাদেরকে ওয়েলকাম, কোনো প্রবলেম নাই, আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে চলে আসেন। আর যারা কেউ যদি মনে করেন যে ভাই চীনে অ্যাপ্লিকেশন প্রসিডিউরগুলো আমার কাছে একটু জটিল মনে হচ্ছে, বা আমি প্রসিডিউরগুলো নিয়ে অত বেশি জানি না, দক্ষ না, আমাকে সাজিয়ে গুছিয়ে দক্ষতার সাথে অ্যাপ্লিকেশন করে দিবে এরকম একজন গাইড বা এরকম একজন মেন্টর যদি কাউকে পাই, আমাকে অ্যাপ্লিকেশন করে দিবে, ভিসা করে দিবে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে হোস্টেলে পৌঁছে দিবে, একটা ভালো বিশ্ববিদ্যালয় ম্যানেজ করে দিবে, ভালো একটা স্কলারশিপ ম্যানেজ করে দিবে, এই পুরা জার্নিটাতে আপনি যদি কারো সহযোগিতা নিতে চান, আপনি চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন। তবে আগেই বলে দিই, আমরা ভাই কাউকে ফ্রিতে হেল্প করি না। আমি প্রতি বছর অনলি 500 জন স্টুডেন্টকে হেল্প করি, 500 জন স্টুডেন্টের ফাইল নেই। আপনি যদি মনে করেন আপনি আমার সহযোগিতা নিতে চান, আমাকে ভাই টাকা দিয়ে আমার হেল্প নিতে হবে। আমি ভিসার পরে পারিশ্রমিক রাখি। সো আমাকে যেই ভিডিও দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাকে A to Z ব্যাপারগুলোকে এক্সপ্লেন করব। আপনার যদি মনে হয় আপনার আমার সহযোগিতা নিয়ে চীনে আসা উচিত, দেন আমার হেল্প নিয়ে আপনি পরে প্রসেস আগাবেন। আমাকে ভিসার পরে আপনি পারিশ্রমিক দিবেন, ভিসার আগে আমাকে 1 পয়সাও দিতে হবে না। সো এই প্রক্রিয়া নিয়ে চাইলে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারেন। আমি প্রায় গত 7 বছর ধরে চীনে অ্যাডমিশন বা প্রতি বছর প্রায় 500-র উপরে স্টুডেন্টকে এখানে অ্যাডমিশন ম্যানেজ করা, একটা স্কলারশিপ ম্যানেজ করা দিয়ে নিয়ে সহযোগিতা করছি। একটা বড় এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। তো এই গেল 7 নম্বর টপিক। 8 নম্বর টপিক হচ্ছে, এখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই এখানে যাব আমাদের মেয়েদের সিকিউরিটি কেমন, বা এখানে নামাজ কালাম মানে ধর্মের অনেকে ধর্মীয় বিষয়গুলো নিয়ে অনেকের একটু কনসার্ন থাকে যে ওখানে শুনেছি যে চীনে মুসলমানদের নামাজ পড়তে দেয় না। আবার দেখা যাচ্ছে অনেকে মেয়েরা প্রশ্ন করে যে মেয়েদের জন্য চীন নিরাপদ কিনা। এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেন। তো এখন কথা হচ্ছে, দেখেন চীন কিন্তু এখানে ইসলামিক বা এখানে ধর্মীয় কোনো কান্ট্রি না। চীনের প্রায় 70% মানুষ আছে যারা কোনো ধর্ম বিলিভ করে না। দ্যাটস ওয়াই এটা কোনো মানে রিলিজিয়াস কোনো কান্ট্রি না। তারপরও চাইনিজটা অন্যান্য দেশের মতো এরা রেসিস্ট না, বা অন্যান্য কান্ট্রি যেরকম ধর্ম বিদ্বেষী, যেমন ভারতের কথা বলি, ভারত একটা ধর্ম বিদ্বেষী দেশ। ওখানে মুসলমানদেরকে রীতিমতো বিভিন্ন রকমের দমন নিপীড়নের মধ্যে রাখে। বাট চীন ওরকম কান্ট্রি না। চীন প্রত্যেকটা ধর্মকে এখানে সম্মান করে, প্রত্যেকটা ধর্মের অ্যাক্টিভিটিসকে তারা এখানে সম্মান করে। এখানে প্রত্যেকে তার জীবনযাপন স্বাধীনভাবে তার জীবনযাপন করতে পারে। উদাহরণ হিসেবে বলি, দেখেন আমি একজন মুসলমান, আমি শুক্রবারে টুপি পাঞ্জাবি পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। যদিও এখানে অ্যাভেলেবেল মসজিদ নাই, মসজিদ অ্যাভেলেবেল থাকবে না স্বাভাবিক, একটা শহরে হয়তো 1টা বা 2টা করে মসজিদ থাকে। আমাদেরকে ভার্সিটি থেকে মেট্রো করে প্রায় ধরেন 8 কিলো 10 কিলো দূরে গিয়ে নামাজ পড়ে আসতে, 8-10 কিলো দূরে মসজিদ। শুধু জুম্মার নামাজটা আমরা মসজিদে গিয়ে পড়ে আসি, বাকি ওয়াক্তের নামাজটা আমরা ভার্সিটিতে আমাদের জুনিয়র আছে, ভাই বাদার আছে, আমরা সবাই মিলে মাঝে মাঝে মিলে একসাথে নামাজ পড়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে নিজের রুমে যে যার মতো করে আমরা ওয়াক্তের নামাজটা পড়ে নিই। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তাদের নিজেদের মতো করে তাদের ধর্ম পালন করে। এখানে স্বাভাবিক ধর্ম পালন, আমি আবার উল্লেখ করছি, এখানে স্বাভাবিক ধর্ম পালন করার জন্য কোনো ধরনের বিধিনিষেধ নাই। এখানে মরক্কোর অনেক স্টুডেন্ট আছে যারা বোরখা পরে হিজাব পরে ক্লাসে যায়। ঠিক আছে, আমি আমার ইউনিভার্সিটির কথা বলি যে হিজাব পরে বোরখা পরে অনেক ক্লাসে আসে। এখানে স্বাভাবিক ধর্ম পালন করতে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। কিন্তু এখন আপনি যদি মনে করেন কি ইসলামিক মাহফিল করব, এখানে সবাই মিলে আমরা গণজমায়েত করে ইসলামিক
আলাপ আলোচনা করবো, এগুলো তো এরা অ্যালাউ করবে না, তো বুঝতেই পারছেন। সো আপনি আপনার নিজের যে স্বাভাবিক ধর্ম পালন সেটা আপনি অনায়াসে করতে পারবেন, এটা আপনাকে কেউ বাধা দিবে না, ঠিক আছে। বরঞ্চ বাংলাদেশে স্বাভাবিক ধর্ম পালন করাটাই সমস্যা। আমি আমার যদি কথা বলি, দেশে যখন আমি কোনো রাজনৈতিক দল আমি সমর্থন করি না, দেশে যখন এই যে এখন ছাত্রদের আন্দোলনের কারণে সরকারের পতন হয়েছে, দেশে আর একটা যে সরকার ছিল সেই সরকারের সময় আমি বাংলাদেশে গেছিলাম, আমি আমার ড্রাইভারকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। সো আমার কাছে হাদিসের একটা বই ছিল, আপনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন মাওলানা আছে ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, ডক্টর আসাদুল্লাহ আল গালিব আছে, এদের কিছু হাদিসের বইগুলো আমি নিয়মিত পড়াশোনা করি। তো আমার কাছে একটা হাদিসের বই ছিল। তো আমার কাছে হাদিসের বই থাকার কারণে আমি যখন রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি, আমার বাসা রাজশাহীতে, তো রাজশাহী থেকে আমি ঢাকাতে যাচ্ছিলাম, আমার ড্রাইভার ছিল যমুনা সেতু পার হওয়ার পরে টাঙ্গাইলের ওইখানে আমাকে যতক্ষণ পরিমাণ একটা হাদিসের বই থাকার কারণে আমাকে যত পরিমাণ জেরার সম্মুখীন হইতে হয়েছে, আমি চিন্তা করছি যে বাংলাদেশ তো 90% নাকি মুসলমানের একটা দেশ, অথচ দেখা যাচ্ছে একটা মুসলমান হিসেবে আমার কাছে একটা হাদিসের বই আছে, এটা নিয়ে আমাকে প্রায় 1 ঘন্টার মতো ওখানে আমি শিবির করি কিনা বা আমি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা, এইরকম নানান ধরনের প্রশ্ন একটা বিড়ম্বনার মধ্যে পড়ে, যার পরে আমি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, আমার অ্যাবিলিটি যতটুকু ছিল, আমি ক্ষুদ্র মানুষ, তো আমার মামা ছিলেন, উনি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তো ওনার সাথে কথা বলে দেওয়ার পরে ওনাকে কনভিন্স করে দেন আমাকে ছেড়েছে। তো এই হলো দেশের পরিস্থিতি। এখন আপনি ওই রকম একটা ইনভায়রনমেন্টে এসে যদি এখানে চিন্তা করেন, তার তুলনায় আমি বলবো এখানে চায়নাতে বেটার, ফ্যাসিলিটিস বেটার, বিকজ অফ এইখানে অ্যাজ এ স্টুডেন্ট আপনি আপনার স্বাভাবিক ধর্ম পালন করতে পারবেন, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। মেয়েরা এখানে বাংলাদেশের চেয়ে নিরাপদ। আমি এখানে দেখেছি যে বোনেরা এখানে পড়াশোনা করে চীনে, রাত 2টা-3টার দিকে তারা বাসা থেকে মানে রুম থেকে বাইরে বের হতে পারে, অনেকে বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলোতে বাইরে যায়, খাওয়া দাওয়া করতে যায়। এখানে এত পরিমাণ সিসি ক্যামেরা লাগানো আছে চায়নাতে আশপাশে, মানে আপনার রুম, আপনার বেডরুম ছাড়া চীনের এমন কোনো জায়গা নাই যে সেখানে সিসি ক্যামেরা লাগানো নাই। আপনার আপনার ওয়াশরুম আর বেডরুম ছাড়া এমন কোনো জায়গা নাই যেখানে সিসি ক্যামেরা লাগানো নাই, প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। কেউ যে আপনার সাথে অকারেন্স করবে, অকারেন্স করে তো যাওয়ারই সুযোগ নাই, প্রত্যেকটা জায়গায় রোবোটিক সিসি ক্যামেরা লাগানো আছে। আপনি একটা অকারেন্স করে মুড় ঘুরতে পারবেন না, আপনাকে পুলিশ এসে ধরে ফেলবে। সো এখানে অকারেন্স করার সুযোগ নাই। আপনি ট্রুলি বলেন, বাংলাদেশে আপনার একটা বোন আছে, আপনি রাত 2টায় তাকে বাসা থেকে বেরোতে দিবেন? বাংলাদেশে কি সেই পরিবেশ আছে একটা মেয়ে হিসাবে? ওই পরিবেশ নাই। বাংলাদেশের এনভায়রনমেন্ট এখন ওরকম না যে রাত 2টায় একটা মেয়ে বাসা থেকে একাই বের হলো, বাজারে গেল, ঘুরলো ফিরলো, বাসায় ব্যাক করলো, ওই এনভায়রনমেন্ট বাংলাদেশে নাই। কিন্তু চীনে একজন বাংলাদেশি মেয়ে এখানে পড়াশোনা করে, ওই স্বাধীনতা তার এখানে থাকে। তো আপনি যদি মনে করেন চীনে বা মেয়েরা সেফ কিনা, তো অতটুকুই সেফ যতটুকু সেফ মনে করলে সে একা একা রাত 2টা-3টার দিকে রুম থেকে বাইরে বের হয়ে স্ট্রিট ফুডের থেকে বিভিন্ন খাবার দাবার খেয়ে আবার রুমে ব্যাক করতে পারে। চীনটাকে সে অতটুকু সেফ মনে করে। এখানে আপনি একটা মেয়ে ঘুরছেন, চাইনিজটা আপনাকে ডিস্টার্ব করবে, টোন করবে, এই কাজটা করবে। বাংলাদেশের কিছু বগারে ছেলেপেলে মেয়েদের রাস্তায় বের হলে ডিস্টার্ব করে, এখানে চাইনিজটা নিজেদের কাজকর্ম নিয়েই সময় পায় না, ওরা আপনাকে বিরক্ত করবে এই সময়টা ওদের হাতে নাই। ওদের নিজেদের জব, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, ল্যাব, এগুলো নিয়ে নিজেরাই সময় পায় না, ওদের হাতে এত সময় না আপনাকে এসে বিরক্ত করবে। আর বাংলাদেশে হয় কি, পোলাপানের খেয়ে কাজ নাই, বাপের হোটেলে খায়, সকালবেলা উঠে পাশের বাড়ির কোন মেয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এর পিছন পিছন মোটর সাইকেল নিয়ে দৌড় দেয়। তো বাংলাদেশে ওর কালচারটা এরকম। তো বাংলাদেশের এনভায়রনমেন্ট এখানকার চাইনিজরা বলেন বা এনভায়রনমেন্টটা এরকম, প্রত্যেকে তার নিজের লাইফ নিয়ে বিজি। এখানে কারো হাতে ওই সময় নাই যে একজন আর একজনকে গিয়ে বিরক্ত করবে। সো আপনি মেয়েদের জন্য চায়না যথেষ্ট নিরাপদ, আপনি নিরাপত্তার সাথে এখানে পড়াশোনা করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। স্বাভাবিক ধর্ম পালন করতে এখানে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এইটা ছিল চীনে পড়াশোনা নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন, কনফিউশন। সেই প্রশ্ন কনফিউশনগুলোকে এক করে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এখন আপনি যদি মনে করেন ভাই আপনি আমাকে এতগুলো ইনফরমেশন একটা ভিডিওতে দিয়ে দিলেন, বাট এখনও আমার প্রশ্ন আছে, এখনও আমার কনফিউশন আছে, এখনও আমার জানার বিষয় আছে, আপনি ফ্রাঙ্কলি আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে নক করেন, কোনো প্রবলেম নাই। আপনার আরও কী কী ব্যাপারে কনফিউশন আছে আমাকে জিজ্ঞেস করেন, আমি আছি আপনাকে হেল্প করার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করছি বাংলাদেশি শিক্ষার্থী যারা বিদেশে পড়ালেখা করতে আসতে চায়, চীন যেহেতু তাদের একটা বেটার অপরচুনিটি দিচ্ছে, ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, আমি চাই অনেক বেশি স্টুডেন্ট এখানে পড়তে আসুক, পড়াশোনা করতে আসুক, কারণ এই ফ্যাসিলিটিসটা বাংলাদেশে নাই। বাংলাদেশে পড়ালেখা শেষ করে দেখা একটা ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে, চাকরি নাই বাকরি নেই, পড়ালেখার ভালো এনভায়রনমেন্ট নাই, ভালো সিকিউরিটি নাই, লাইফে নিরাপত্তা নাই।
তো সেই কারণে আমি মনে করবো যে একটা স্টুডেন্ট যদি নিজেকে একটু ডেভেলপ করতে চায়, নিজের ক্যারিয়ার নিয়ে একটু সচেতন হতে চায়, ভালো কিছু করতে চায়, তারা আমি চাইবো যে চীনে চলে আসুক, পড়ালেখা করুক, অ্যাটলিস্ট নিজে কিছু করে খেতে পারবে, অ্যাটলিস্ট নিজের একটা ফিউচার, নিজের ফিউচারে কিছু করে খাওয়ার মতো কিছু না কিছু করতে পারবে এখানে আসার পরে। হয়তো এখানেই থাকুক, বাংলাদেশে ব্যাক করুক বা অন্য দেশে চলে যাক, বা এখানে কোনো একটা চাকরি ম্যানেজ করুক, কোনো না কিছু লাইফে কোনো না কোনো কিছু সে করতে পারবে অ্যাটলিস্ট। কারণ এখানে আসলে প্রত্যেকে তার লাইফে একটা সিরিয়াসনেস আসে, লাইফে কিছু করতে হবে এই ধরনের একটা রিদম চলে আসে, যে অ্যানিহাও তাকে সাকসেসফুল হইতে হবে এরকম একটা মেন্টালিটি চলে আসে, বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টের সাথে ক্যারিয়ার শেয়ার করার একটা অপরচুনিটি তৈরি হয়। সব কিছু মিলে জিলে এখানে ভালো একটা এনভায়রনমেন্ট, ভালো একটা পরিবেশের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই চীনে আসার পরে মানে ভালো একটা জায়গায় ভালো কিছু সবাই করতেছে। তবে হ্যাঁ, চীনে ভাই বাংলাদেশ থেকে চীনে আসলেই যে আপনি রাতারাতি অনেক কিছু করে ফেলবেন ব্যাপারটা এরকম না। এখানে আসবেন, এখানকার হোটেল ফ্যাসিলিটিসগুলোকে ব্যবহার করে আপনি যদি এখানকার হোটেল ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করে নিজেকে ডেভেলপ করতে পারেন, আপনার ফিউচার এখানে সিকিউর। আর যদি এসে সারাদিন নাইট ক্লাব বার হ্যান ত্যান এগুলোতে যদি ভাই দৌড়াদৌড়ি করেন, আপনার লাইফটা ওই নাইট ক্লাব বারের মতোই ওই ওই নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাস করার পর ভাই আপনাকে ভবগৃহে ঘুরতে হবে, কারণ আপনি যেমন পড়ালেখা করবেন এখানে তেমন ফিডব্যাক পাবেন। সো ডিপেন্ড করে আপনার উপরে। সো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিন, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, আশা করি ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগে। এই ছিল আজকের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।